ওই ডায়েরি ওদের হাতে দেবেন না, এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট। মিস্টার লাল রিভলভার তুলে বললেন, হ্যান্ডস আপ, নয়তো গুলি ছুড়ব। অমনি কর্নেল দুহাত তুলে দাঁড়ালেন। আমি হাসবো না কাঁদবো ভেবে পেলুম না। ওই অবস্থায় দাঁড়িয়ে কর্নেল ফের বললেন, মিস্টার লাল প্লিজ, ওই ডায়েরি সরকারের সম্পত্তি, কারোর হাতে দিলে আপনিই বিপদে পড়বেন। আর 2-1 ঘন্টার মধ্যে ডিটেকটিভ ডিপার্টের অফিসাররা এসে পড়বেন জব্বলপুর থেকে। ততক্ষণ আপনার অপেক্ষা করা কর্তব্য। মিস্টার লাল অমনি ভরকে গিয়ে বললেন, ডিটেকটিভ ডিপার্টের লোক আসবে, তার মানে? ইন্দ্রনাথ বললেন, হ্যাঁ, আমি টেলিফোন করে এসেছি কর্নেলের কথায়। মুখ বিকৃত করে মিস্টার লাল বললেন, ভালো করেছেন, এবার দেখুন মশা মারতে কামান দিয়ে কী অবস্থা হয়। সব জড়িয়ে পড়বেন, মাইন্ড দ্যাট। একজন জোচ্চোরের কথা আপনি। বাধা দিয়ে বলল, মিস্টার লাল, আবার আপনি অন্যায় করছেন। ওকে এইসব কদর্য কথা বলার জন্যে আপনাকে জবাবদিহি করতে হবে। এবার মিস্টার লাল আর গরজালেন না, গম্ভীর মুখে বললেন, আপনিও ভাববেন না যে জার্নালিস্ট বলে আপনি বেঁচে যাবেন। ইয়েস, লেট দেম কাম, কিন্তু ততক্ষণ এই লোকটা আর আপনি দুজনেই এই ঘরে বসে থাকুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কর্নেল আমাকে চোখ টিপলেন। হাসি টিপে বললুম, বেশ, কিন্তু দেখতেই তো পাচ্ছেন উনি বুড়ো মানুষ, ওভাবে হাত তুলে কতক্ষণ থাকবেন? মিস্টার লাল ধমক দিয়ে বললেন, হ্যান্ডস ডাউন। ঘরের ভেতরে বসে নিঃশব্দে আমরা ভোরের প্রতীক্ষা করতে থাকলাম। তখন রাত 4:42, বৃষ্টি সমানে পড়ছে। ভোরেই আকাশ পরিষ্কার হয়ে গেল। মিস্টার লাল টেবিলের বাতির সামনে সেই কালো নোটবই পড়ছিলেন, আর মাঝে মাঝে আমাদের দিকে ঘুরে তাকাচ্ছিলেন। 2জন সেপাই দরজায় বন্দুক বাগিয়ে পাহারা দিচ্ছিল, কিন্তু অবাক লাগলো, শর্মা এবং ইন্দ্রনাথ ও ঘর ছেড়ে শুতে যাননি। দুটি লুব্ধ জন্তুর মতো মিস্টার লালের নোটবইয়ের দিকে তাকিয়ে ঠায় বসে থাকলেন। আমরা 2জন তো মিস্টার লালের বন্দী, তাই ঘর ছাড়ার প্রশ্নই ওঠে না। বেচারা কর্নেলের জন্য দুঃখ হচ্ছিল। ওর হাতির বরাত, এমন মশা বনে যেতে কখনো দেখিনি। চালে ভুল করেই এই দুর্দশায় পড়েছেন। দোর্দণ্ড প্রতাপ মিস্টার লালের খপ্পরে এভাবে পড়ে যাবেন ভাবেননি। ভাবছিলুম কর্নেলকে যথেষ্ট বকে দেব, নির্ঘাত এবার ওকে বাহুত্তরে ভীমরতি ধরেছে। এভাবে সেখানে যা খুশি ফেলে নিজেও বিপদে পড়বেন, আমাকেও ফেলবেন, কোনো মানে হয় না। কিন্তু ওর মুখটা নির্বিকার, মিটিমিটি হাসছেন আর হাসছেন। কী লোক রে বাবা! সবে পুকুরের আকাশ লাল হয়ে উঠেছে। মিস্টার লালের পড়া শেষ হলো। নোট বইটা বুঝিয়ে কর্নেল দিকে ঘুরলেন, বললেন, বোঝা গেল শ্রীমান 420-এর আগমনের উদ্দেশ্য। ইন্দ্রনাথবাবু, মিস্টার শর্মা, আপনাদের সাক্ষ্যের ওপর সব নির্ভর করছে, মাইন্ড দ্যাট। ইন্দ্রনাথ বললেন, মিস্টার লাল, কী লেখা আছে ওতে, বলবেন কি? মিস্টার লাল কি বলতে যাচ্ছিলেন, কর্নেল বাধা দিলেন। মিস্টার লাল, আবার আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি, ওই ডায়েরি বইটা সৌমেন্দুর হত্যাকাণ্ডের ব্যাপারে একটা মূল্যবান দলিল। মিস্টার লালের ঠোঁট ফাঁক হলো, কিন্তু কথা বেরোবার আগেই দরজা খুলে ফের সর্বেশ্বরী বেরোলেন। মনে হলো বৃদ্ধা এতক্ষণ ঘুমাননি, জেগেই ছিলেন। বললেন, মিস্টার লাল, ওই ডায়েরিটার কথা আমি জানতুম। ওটা আমার স্বামীর ডায়েরি। ওতে কী আছে তা আমার স্বামী অবশ্য কখনো জানাননি, জানতেও চায়নি। এখন মনে হচ্ছে ওর মধ্যে এমন কিছু আছে যার জন্য সৌমেন্দুর প্রাণ দিতে হলো। ওটা কি আমাকে একবার দেখতে দেবেন? মিস্টার লাল কর্নেলের মুখের দিকে তাকিয়ে দ্বিধাজড়িত স্বরে বললেন, কিন্তু এটা এখন আদালতের এক্সিবিট হবার যোগ্য, তাই আপনাকে দেখানো যাবে কি? কর্নেল বললেন, ওকে একবার পড়তে দিতে আমার আপত্তি নেই, কারণ উনি এই হত্যাকাণ্ডের মামলার প্রধান সাক্ষী হবেন। আপনি থামুন, বলে মিস্টার লাল সর্বেশ্বরীর দিকে ঘুরলেন। মিসেস রায়, এটা আমার হাতেই থাকবে, আপনি এখানে এসে পড়ে দেখুন। সর্বেশ্বরী এগিয়ে গিয়ে টেবিলের পাশে দাঁড়ালেন। মিস্টার লাল ডায়েরিটা খুলে ধরলেন। কয়েক পাতা পড়ার পর সর্বেশ্বরীর মুখে অদ্ভুত ভাবান্তর লক্ষ্য করলুম। মনে হলো উনি খুব উত্তেজিত হয়ে পড়েছেন, ঠোঁট কামড়ে ধরেছেন। আমরা সবাই চুপচাপ ওর দিকে তাকিয়ে আছি। পড়া শেষ হলে সর্বেশ্বরী কর্নেলের দিকে ঘুরে বললেন, কর্নেল সরকার, আপনি কিভাবে এটা খোঁজ পেলেন, বলবেন কি? কর্নেল বললেন, বলতে আপত্তি নেই, কিন্তু তার আগে দয়া করে আমার প্রশ্নের জবাব দিন। C⁻², এই সংকেতটি
কি আপনার পরিচিত? সর্বেশ্বরী ভুরু কুঁচকে বললেন, হ্যাঁ, কেন? এর অর্থ কি আপনি জানতেন? না, কারণ আমার স্বামী এর অর্থ আমাকে জানাননি। তিনি বেশ কয়েকদিন আমাকে বলেছিলেন, যদি আমি হঠাৎ মারা পড়ি, তুমি C2 এই কথাটা মনে রাখবে এবং সৌমেন্দুকে জানাবে। ওর সব কথাই ওই রকম হেয়ালিতে ভরা থাকতো। ভাবতাম ড্রিঙ্কস এর স্টোর ভরে আবোল তাবোল বকছেন। সৌমেন্দুকে আপনি জানিয়েছিলেন? হ্যাঁ, ওর মৃত্যুর পর জানিয়েছিলাম। সৌমেন্দু হেসে উড়িয়ে দিয়েছিল, বলেছিল কাকামশাইয়ের পাগলামি। কর্নেল ইন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন, আপনি এর আগে C2 কথাটা শুনেছিলেন? ইন্দ্রনাথ গম্ভীর মুখে বললেন, না, এখানে আসার পর বর্ষির মোড়কে লেখা দেখেছিলাম। কর্নেল সর্বশ্বরীকে বললেন, মিসেস রায়, লুকোবার কারণ নেই। এবার বলুন তো, আপনি ইন্দ্রনাথবাবুর বর্ষির মোড়ক বদলে C2 লেখা ডায়েরির একটা পাতা ওভারে রেখেছিলেন কি না? সর্বশ্বরী মুখ নামিয়ে জবাব দিলেন, হ্যাঁ, আমার স্বামী যেদিন মারা যান সেদিন আনমনে কথাটা অন্য একটা ডায়েরি পাতায় আমি লিখেছিলাম। ইন্দ্রনাথ এবার এখানে আসার পর আমার সন্দেহ হলো যে নিশ্চয়ই একটা কিছু ঘটতে চলেছে, যার কোনো কিছু আমি জানি না। তাই ওই পাতাটা ওর নজরে এনে দেখতে চেয়েছিলাম ও কী করে। ইন্দ্রনাথ শুকনো হেসে বললেন, অবাক হয়েছিলাম তারিখটা দেখে, কিন্তু এই কথাটার মানে কি আমি তো জানতাম না, এখনও জানি না। কর্নেল মিস্টার শর্মার দিকে ঘুরে বললেন, আপনি কিছু জানতেন? শর্মা অন্যমনস্ক ছিলেন যেন, চমকে উঠে মাথা দোলালেন। ওদিকে মিস্টার লাল এতক্ষণ চুপচাপ সব শুনছিলেন। এবার হাত নেড়ে বললেন, খুব হয়েছে, এটা আদালত নয়, আর ওই লোকটা সরকারি কৌশলী নয়, সে অধিকার আমি ওকে দিইনি। সেই সময় বাইরে জিপের গর্জন শোনা গেল। তখন সূর্যের হালকা আলো এসে লন পেরিয়ে বারান্দা ছুঁয়ে ঘরে ঢুকছে। দুটো জিপ দেখা গেল লনে। তারপর কজন পুলিশ অফিসার এবং দুজন সিভিলিয়ানের পোশাক পরা ভদ্রলোক জিপ থেকে নেমে বারান্দায় উঠলেন। একজন ঢুকতে ঢুকতে বললেন, কোথায় আমাদের মাননীয় কর্নেল সাহেব? ও, হ্যালো হ্যালো হ্যালো! আমি অবাক হলাম না। মিস্টার লাল ভীষণ অবাক হলেন নিশ্চয়ই। কর্নেলের হাত ধরে সেই ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, এ কি কর্নেল সরকার, আপনার এই অবস্থা কেন? কর্নেল স্মিত হেসে বললেন, ও কিছু না মিস্টার আচারিয়া, ও কিছু না। আপনি কেমন আছেন? ইস, দীর্ঘ 6-7 মাস পর দেখা, তাই না? মিস্টার আচারিয়া তখনও অবাক। আমি এবার মিস্টার লালের কীর্তি ফাঁস করতে যাচ্ছি টের পেয়েই কর্নেল আমার হাত ধরে বললেন, মিস্টার আচারিয়া, আগে আলাপ করিয়ে দিই আমার এই তরুণ বন্ধুর সঙ্গে, জয়ন্ত চৌধুরী, কলকাতার প্রখ্যাত সংবাদপত্র দৈনিক সত্যসেবকের রিপোর্টার। জয়ন্ত, উনি আমার এক বন্ধু, ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার চন্দ্রমোহন আচারিয়া। আর চোখে তাকিয়ে দেখি মিস্টার লাল ফোঁস করে নিঃশ্বাস ফেলছেন এবং সূর্যোদয়ই দেখছেন হয়তো। হঠাৎ সর্বেশ্বরী বলে উঠলেন, আপনারা বসুন প্লিজ, আমি আপনাদের কফির ব্যবস্থা করি। কেউ কিছু বলার আগেই বৃদ্ধা কিচেনের দিকে চলে গেলেন। ডায়েরিতে কি লেখা ছিল পরে জেনেছিলাম, কিন্তু ঘটনা আগাগোড়া সাজানোর খাতিরে সেটা এখানেই দেওয়া হলো। সংক্ষিপ্তভাবেই বলছি। জগদীপ রায় একবার মুম্বাইয়ের এক পানশালায় হিগুনাস নামে এক প্রাক্তন ব্রিটিশ যোদ্ধার সঙ্গে পরিচিত হন। হিগুনাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেফটেন্যান্ট মেজর ছিলেন। ভারতের স্বাধীনতার পরও তিনি এদেশে থেকে যান এবং অবসর নেন। হিগুনাস বেজায় মদ খেতেন। সেই পানশালায় জগদীপের সঙ্গে পরিচিত হওয়ার সময় তখন ওর প্রচণ্ড মাতাল অবস্থা। তখন জগদীপ ওকে ওর বাসায় পৌঁছে দিতে যান। হিগুনাস ব্যাচেলার ছিলেন। যাই হোক, গাড়িতে নিয়ে যাওয়ার সময় এবং বাসায় গিয়ে নেশার ঘোরে এমন কিছু কথা বলেন, জগদীপের তাক লেগে যায়। হিগুনাস যুদ্ধের সময় মধ্যপ্রদেশের এই এলাকার এক রাজপ্রাসাদে ছিলেন। বলা বাহুল্য, বাড়িটি এক দেশীয় রাজার এবং তা ব্রিটিশ সরকার সেনানিবাস হিসাবে ব্যবহার করার জন্য দখল করে নেন। সেই বাড়িতে যেভাবেই হোক হিগুনাস এবং 3 জন সহযোদ্ধা মিলে একটি বাক্স পেয়ে যান। বাক্সে সোনা দানা হিরে জহরত ছিল বোঝাই হয়ে। এই গুপ্তধন পাওয়ার পর সমস্যা দেখা দেয়। সবার চোখ এড়িয়ে এগুলো ভাগাভাগি করা কঠিন, কারণ সেনানিবাসে সবসময় ভিড়। তাছাড়া কাকে কোন মুহূর্তে কোথায় পাঠানো হবে ঠিক নেই। ধনসম্পদের ভাগ নিয়ে রাখবেন কোথায়? 4 বন্ধু মিলে ওই চিরিমিনি জঙ্গলে এসে লেকের পশ্চিম উপত্যকায়
যেখানে পরে শীষের খনি খোঁড়া হয় সেখানে পুঁতে রাখেন। কথা রইল যুদ্ধ শেষ হলে ওটা ভাগাভাগি করে নেওয়া হবে। ঘটনাচক্রে বর্মা ফ্রন্টে হিগুয়েনস বাদে সবাই মারা পড়েন। হিগুয়েনস ফিরে এসে গুপ্তধনের খোঁজ করেন, কিন্তু 3 বছরের মধ্যে এক ভূমিকম্পে উপত্যকার মাটি ওলট-পালট হয়ে গেছে। ফলে হিগুয়েনস খুঁজে বাক্সটা বের করতে পারেননি। 1947 সালের 15ই আগস্ট ভারত থেকে ব্রিটিশ শাসকরা চলে গেলেন, কিন্তু বাধ্য হয়ে হিগুয়েনস থাকতে হলো। এখন তার একমাত্র কাজ বারবার চিরিমিনি উপত্যকায় যাওয়া এবং অনুসন্ধান। গুপ্তধনের প্রতি মানুষের প্রচণ্ড নেশা ধরানোর লোভ আছে। জগদীপ সেই লোভে পড়ে গেলেন এবং গোপনে এক তল্লাশ শুরু করলেন, কিন্তু বারবার ওখানে শিকার কিংবা ছিপে মাছ ধরার অজুহাত কাহাতক দেখানো যায়। বিশেষ করে ক্রমাগত সপ্তাহ কিংবা মাসও লেগে যেতে পারে। অতএব উনি ফন্দি আঁটলেন। অনন্তরাম শর্মা ওর ঘনিষ্ঠ বন্ধু এবং খনি ইঞ্জিনিয়ার। ওই উপত্যকায় কোনো খনিজ সম্পদ থাকা সম্ভব বলে মনে হয়েছিল জগদীপের। ওর ভাগ্য ভালো, শর্মা মাটি পরীক্ষা করে জানালেন তলায় শীষের খনি আছে। জগদীপ ভোপালের নবাবের কাছে বন্দোবস্ত নিলেন জায়গাটার। খনির কাজ শুরু হলো, কিন্তু সেই গুপ্তধনের কোনো সন্ধান পাওয়া গেল না। এরপর জগদীপের নিজের ভাষায় ডায়েরির শেষাংশ তুলে দিচ্ছি। তারিখ 16ই আগস্ট, অর্থাৎ ওর মৃত্যুর আগের দিন। আজ আমি জীবনের এক ভয়ঙ্করতম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। শেষ 3টি পিঠ সাবধানতার জন্য বুঝিয়ে দেওয়া দরকার, তাই শর্মাকে নিয়ে বেরিয়েছিলাম। শর্মা কিছুক্ষণ পরীক্ষার পর মাছ ধরতে গেল লেকে। আমি বিষণ্ণ হয়ে দাঁড়িয়ে আছি। এতগুলো বছর আমার বৃথা চলে গেল। এবার ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে এই উপত্যকা ছেড়ে চলে যেতে হবে। আনমনে বড় সুড়ঙ্গের কাছে যেই গেছি, হঠাৎ দেখি এক আজব মূর্তি। প্রথমে চিনতে পারিনি, পরক্ষণে চিনলুম হিগুয়েনস। কিন্তু এ কী মূর্তি তার! মাথায় একরাশ চুল, মুখে দাড়ি, গোফের জঙ্গল, পরনে মাত্র একটা ছেঁড়া হাফ প্যান্ট, হাতে বড় বড় নখ, সারা গা নোংরা, খালি পা। সে আমাকে দেখা মাত্র অমানসিকভাবে হেসে উঠল। ও নিশ্চয়ই পাগল হয়ে গেছে। শিউরে উঠলুম ওর পরিণতি দেখে। তাহলে কি একদিন আমারও এই পরিণতি ঘটবে? হঠাৎ হিগুয়েনস জন্তুর মতো গর্জন করে আমাকে তেড়ে এলো। পকেট থেকে পিস্তল বের করে ছুড়লুম। গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। হিগুয়েনস অমনি ঘুরে সুড়ঙ্গে গিয়ে ঢুকলো। আমার মধ্যে তখন খুনের নেশা জেগেছে। সুড়ঙ্গে ঢুকে পড়লুম। আন্দাজে গুলি ছুড়লুম। পাগলের মতো মনে হলো হিগুয়েনস হাসছে কোথাও। কানের ভুল হতেও পারে।